ঢাবি ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত। নির্বাচন ও তফসিলের সময় ঘোষণায় কেটেছে ভোট নিয়ে সংশয়, মত বিশ্লেষকদের। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই পরিকল্পনা সাজানোর পরামর্শ। লবিতে জমি দখল করে বস্তি বানিয়ে 37.5 কোটি টাকা আত্মসাৎ। সাবেক এমপি ইলিয়াসের বিরুদ্ধে দুদকের মামলা, সহযোগিতার অভিযোগে আসামি গৃহায়নের 3 কর্মকর্তাও। আধা ঘন্টার 2 ঘন্টা লাগে। এখানে প্রতিনিয়ত গাড়ি উল্টে যায়, রাস্তাটা ভালোভাবে মেরামত করে না। উন্নয়নের খেসারত। চট্টগ্রামে বছরের পর বছর চলা প্রকল্পে নগরের সড়কগুলোর বেহাল দশা, খানাখন্দ আর জলজটে যান চলাচলে দুর্ভোগ। বর্ষা মৌসুম শেষে সংস্কারের আশ্বাস। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌতুষী। মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুক্রবার রাতে হল ও একাডেমিক এলাকায় ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞা থাকার পরও ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হল ও ক্যাম্পাস নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ছাত্র সংগঠনগুলো। প্রক্টরের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানের মাঝামাঝি সময়ে 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক ভবনগুলোতে নিষিদ্ধ হয় ছাত্র রাজনীতি। এরই মধ্যে গতকাল ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি ঘোষণা করে ছাত্রদল। এতে ক্ষুব্ধ হন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার রাত 12:30টার দিকে রোকেয়া হলের গেটের তালা ভেঙে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। অবস্থান নেন রাজু ভাস্কর্যের সামনে। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ডাকসুকে কেন্দ্র করে কমিটি গঠন করেছে ছাত্রদল। এ সময় পুরনো নিয়মে হল দখল ও নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। আমাদের হলে কোনো ধরনের গুপ্ত প্রকাশ্য রাজনীতি চলবে না। হলে দলীয় ছাত্র রাজনীতি হলে কমিটি দেওয়া যাবে না। কারণ হলে কমিটি কেন দেয়? হলে কমিটিতে এই কারণে যে তা হলগুলো থেকে তার লোকবল আসবে। এই লোকবল কিভাবে আসবে? এই লোকবল আনার জন্য আপনাকে গেস্ট রুম করতে হবে, আপনাকে গণরূপ করতে হবে। হলের রাজনীতি থাকলে আবারও সেই ছাত্রলীগের কালচার, গণরুম, গেস্ট রুম ফিরে আসবে। পরে 6 দফা দাবিতে শিক্ষার্থীরা অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে। 24 ঘন্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাম সংগঠনগুলো সহ সকল এক্সিস্টিং এবং গুপ্ত কমিটি হলগুলো থেকে বিলুপ্ত করতে হবে। এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে রাত 2টার দিকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। আগের সিদ্ধান্ত অনুযায়ী হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নির্দেশনা বহাল থাকবে বলে জানান প্রক্টর। জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। যে সংগঠনগুলোর কথা বলা হয়েছে তাদের সাথেও আমাদের কথা বলতে হবে, কথা বলে তারপরে এই ব্যাপারে হল পর্যায়ে সিদ্ধান্ত নেব। আমরা নিবর্তনমূলক কোনো রাজনীতি হল পর্যায়ে চাই না, এটা খুব পরিষ্কার। 17 তারিখ তোমাদের ক্ষেত্রে যদি এটা আমাদের আগে 17ই জুলাইতে ওই সময় হল প্রশাসন কর্তৃক যেসব সিদ্ধান্ত হয়েছে ছাত্র এবং হল প্রশাসনের মধ্যে, সেটি তারা তাদের মতো করে বিবেচনা করতে পারবে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। এদিকে এফ রহমান হল এবং মহসিন হলের ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রকাশ করেছে হল প্রশাসন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণা ও ইসির তফসিল দেওয়ার মাস নির্ধারণের মধ্য দিয়ে ভোট নিয়ে সংশয়, অবিশ্বাসের অবসান হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। একই সঙ্গে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও স্পষ্ট বার্তা দেওয়ার পরামর্শ তাদের। সহিংসতা রোধ আর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই জোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি ওঠে। তবে বর্তমান সরকার একটি বিশেষ প্রেক্ষাপটে দায়িত্ব নেয় এবং সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকায় নির্বাচন কবে হবে তা নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। লন্ডনে তারেক রহমান, ডক্টর ইউনূস বৈঠক আর জামায়াত আমিরের রমজানের আগে ভোট আয়োজনের আহ্বানের মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের জোর সম্ভাবনা তৈরি হয়। 1 বছর আগে অবশেষে জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা আসে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের
আয়োজন করে। চিঠি দেয়া হয় নির্বাচন কমিশনকে। এর পরদিন আগামী ডিসেম্বরের প্রথম দিকে তফসিলের কথা জানান নির্বাচন কমিশনার। শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই। জাতীয় সংসদ ভোট নিয়ে আনুষ্ঠানিক বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে অবিশ্বাস অনিশ্চয়তা ছিল তার অবসান ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাইরের কোনো শক্তি যেন সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢেলে সাজানোর পরামর্শ তাদের। মাননীয় প্রধান উপদেষ্টার যে ঘোষণা, এর ফলে এই যে গুজব, এগুলোর একটা জবনিকাপাত ঘটলো। বাইরের কোনো শক্তি এসে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এটাকে যদি আমরা ট্যাকেল করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে আর কোনো বাধা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি অন দি ডে অফ ইলেকশন আপনি সেটা ম্যানেজ করতে পারবেন কিনা। মাঠ পর্যায়ে যে পরিমাণ অস্ত্র, যে পরিমাণ সহিংসতার আশঙ্কা আমি দেখতে পাই, এটা নির্বাচনের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে স্পষ্ট ধারণা দেওয়ার আহ্বান জানিয়ে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ঝুঁকি ঠেকাতে নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের সমন্বয় জরুরি। উনি কি আসলে নির্বাচনটা ওনার আন্ডারে করতে চান নাকি তত্ত্বাবধায়ক সরকারের? তাকে কমপক্ষে 3 মাস আগে ছেড়ে দিতে হবে, অথবা এই গভর্নমেন্টই যদি মনে করে তারা যে না আমরাই কন্টিনিউ করব নির্বাচন, তাহলে তাদের নাম বদলায়া ওই আইনের বিধান মতে তাদেরকে শপথ নিতে হবে। আবার আপনি আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন? সে তো রেজিস্টার্ড পার্টি। নির্বাচন নিয়ে একটা ঐক্যমত্য দরকার রাজনৈতিক দলগুলোর সাথে, এবং সেখানে নির্বাচন কমিশনকে অন্তর্ভুক্ত করে আরেকটা ঐক্যমতের প্রচেষ্টা চালিয়ে যাওয়া দরকার। আমাদের আসলে দরকার একটা সমন্বিত নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা। তো এখানে আমরা হয়তো চিন্তা করতে পারি যে আমাদের কি কি রিস্ক আসতে পারে, কি কি ঝুঁকি আসতে পারে, এবং ওই ঝুঁকির এগেনস্টে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। পর্যবেক্ষকদের মতে রাজনৈতিক দলগুলোর ঐক্য এবং সরকারের সদিচ্ছা থাকলে ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব। সময়টা বড় ঝুঁকি হচ্ছে না। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সরাসরি যাচ্ছে সেখানে। সেই দিক থেকে তো অবশ্যই চ্যালেঞ্জ তো আছে আইনশৃঙ্খলা। তারপরেও আমি বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই গত বছরের 24 জুলাই আন্দোলনের পরে, মানে অগাস্টের 5 অগাস্টের পরে তো অনেক উন্নতি হয়েছে না, অনেক উন্নতি। শান্তিতে তো ঘুমাইতে পারছে। আমাদের পুলিশ ভাইয়েরা হয়তো ঘুমান না কিন্তু রাত্রে, কিন্তু আমরা তো ঘুমাতে পারছি। ওনাদের সেবার মাধ্যমে আমরা তো ঘুমাতে পারি, এখন নিশ্চিন্তে ঘুমাইতে পারেন। আমরা কিন্তু 5 আগস্টের পরে ঢাকাতে অন্তত সপ্তাহ 2 ঘুমাতে পারি নাই। পুলিশ অপারেশনাল ছিল না, তাদের থানাগুলো অপারেশনাল ছিল না। স্ব-উদ্যোগে নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছিল, আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছিল। অবশ্য ইমিডিয়েটলি কিছু আর্মি ক্যাম্প বসিয়েছিল, এখন তো সেই অবস্থা নাই। এখন আল্লাহ চায় তো অনেক ভালো। আমি বলবো পৃথিবীর যে সমস্ত দেশে এ ধরনের বিপ্লব হয়েছে, এ ধরনের অভ্যুত্থান হয়েছে, এগুলো হয় কি যখন একটা দেশে রাষ্ট্র, সরকার, দল এক হয়ে যায়, এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সরকার, রাষ্ট্র, দল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব এক হয়ে গেলে, তো যখন সরকার পতন হয় সব একসাথে ধসে পড়ে, সরকারের সাথে সাথে সব ধসে পড়ে একসাথে। আমাদের সে ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়েছে। পৃথিবীর বহু দেশে এরকম হয়েছে। ইরাকও হয়েছিল, আপনারা তো জানেন। আফগানিস্তানও হয়েছিল, সেটা আপনারা জানেন। সুদানে হয়েছে, সিরিয়াতে হয়েছে, এরকম বিভিন্ন দেশে হয়েছে। আমি বলবো যে সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটেছে অতীতে, রোমানিয়াতে ফর এক্সাম্পল, পোল্যান্ডে একবার হয়েছিল, যে সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটেছে ওই সমস্ত দেশের সাথে তুলনা করলে আমি বলবো, অন্তত আমার যতটুকু জ্ঞান আছে, বাংলাদেশের অবস্থা অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা ওই সমস্ত দেশের পর্যায়ে যাইনি। এখনো সুদানে এখনো বিপক্ষ মারামারি চলছে, গোলাগুলি চলছে, যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে। আজ কত বছর আগে অভ্যুত্থান হয়েছে। সেই দিক থেকে আমি বলবো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে। এবং আপনারা দেখবেন, নিশ্চিতভাবেই দেখবেন যে ইলেকশন আস্তে আস্তে দেখবেন, ইলেকশন তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে। আমরা সবাইকে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে
নির্ভয়ে এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। এদিকে তুচ্ছ ঘটনায় গাজীপুরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় 2 যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় শুক্রবার রাতে শ্রীপুরের মাওনা উড়াল সেতুর নিচে ঘুমাতে যায় কয়েকজন যুবক। চটের বিছানায় ঘুমানো নিয়ে জুয়েল, রাকিব ও রবিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হলে রাকিবের কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত রাকিব ও রবিনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি। সময় সংবাদে আরও থাকছে। স্টার্টআপে বিনিয়োগের জন্য 1200 কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের। ভেঞ্চার ক্যাপিটাল সফল হলে বাড়বে কর্মসংস্থান, মত অর্থনীতিবিদদের। ষোলো বছর সরকারি জমি দখল করে বস্তি বানিয়ে প্রায় 37.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। অভিযোগ আছে এ কাজে সহযোগিতা করে অবৈধ অর্থের ভাগ পেয়েছেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 3 কর্মকর্তা। সম্প্রতি দুদকের মামলায় উঠে এসেছে এই দুর্নীতির চিত্র। গৃহায়ণ কর্তৃপক্ষ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। রাজধানীর মিরপুরের পল্লব এলাকার 7 একরের ঝিলপাড় ফাঁকা পড়ে থাকা এই জায়গাটি দীর্ঘ 16 বছর ধরে বস্তির ঘরবাড়ি তুলে দখল রেখেছিলেন ঢাকা 16 আসনের সাবেক প্রভাবশালী এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। চলতি বছরের জানুয়ারিতে উচ্ছেদ অভিযান চালিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্রকৃত মালিক ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে বুঝিয়ে দেয়। গ্যাসটা বা কারেন্ট পানি ইলিয়াস মোল্লা আমাদের বস্তিবাসী আইনে দিয়েছে, আমরা নিয়ন্ত্রণ করে সবাই চলছি। জাগো লিগ্যাল জায়গায় হেরাই পাওয়া উচিত, আমরা এতদিন ছিলাম। দুদকের অনুসন্ধান বলছে ওই 7 একর জমি 2006 সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে বরাদ্দ হলেও 2008 সালে তা দখল করেন ইলিয়াস উদ্দিন মোল্লা। পরবর্তী 16 বছর তিনি 650 থেকে 700 টিনের বস্তি তৈরি করে প্রতি মাসে ভাড়া সংগ্রহ করে প্রায় 37.5 কোটি টাকা আত্মসাৎ করেন। আর উচ্ছেদ না করে এই আয় ভাগাভাগিতে সহযোগিতা করেছেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 3 কর্মকর্তা, যাদের বিরুদ্ধে সম্প্রতি দুদক মামলা করেছে। গত 16 বছরে 37 কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছেন মর্মে 28 জুলাই মামলা হয়েছে। মামলা পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে যদি এই সাথে আরও সংশ্লিষ্ট কারো সংশ্লিষ্ট পাওয়া যায় সে বিষয়ে দুদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। গৃহায়ণের 3 কর্মকর্তার একজন নুরুল ইসলাম অবসরে গেছেন, আর কাজী আবু হানিফ ও হারিজুর রহমান এখনও দায়িত্বে আছেন। অভিযোগের বিষয়ে তারা মন্তব্য করতে রাজি হননি, তবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দুদক থেকে যে চাহিত তথ্যাদি ছিল সেগুলো আমরা ইতোমধ্যেই তাদের কাছে সরবরাহ করেছি, আর জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যে আইন অথবা বিধিবিধানে চলে সেই প্রচলিত নিয়ম অনুসারে আমরা দেখে ব্যবস্থা নেব। সরকারি জমি দখল ছাড়াও ইলিয়াস মোল্লার অঢেল অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক। তাসলিম তৌহিদ, সময়। চট্টগ্রামে বছরের পর বছর চলা বড় বড় প্রকল্পে নগরের সড়কগুলোর বেহাল দশা। কাজ শেষ হওয়ার পরও অনেক সড়ক মেরামত হয় না, আর এর সঙ্গে যুক্ত হয়েছে বর্ষার জলাবদ্ধতা। ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রামের লাইফলাইন খ্যাত পোর্ট কানেক্টিং সড়কটির নিমতলা এলাকায় একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাজ করছে সিডিএ, অন্যদিকে সুয়েজ প্রকল্পের কাজ করছে ওয়াসা, আর এসব কাজের জন্য সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। চারদিকে বেষ্টনী দিয়ে সড়কের অর্ধেক অংশ চলছে এসব কাজ। বছরের পর বছর নগরীতে বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজের জেরে সড়কে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। গাড়ি কাইতে হয়ে যায় বা আমাদের একটা বল্টু ভেঙে যায়, স্পিন সেট ভেঙে যায়, টিফিন সেলে আঘাত আসে। দিনে আধা ঘন্টার দিনে 2 ঘন্টা লাগে। এখানে প্রতিনিয়ত গাড়ি উল্টে যায়, এক দ্বিতীয়ত প্রচুর জ্যাম। ওইখানে একটা মহিলা মারা গেছে, আর একটা মহিলা গাড়ি এখন ভিক্ষা করতে আছে। শুধু এই সড়ক নয়, সিডিএ, ওয়াসা, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার নানা উন্নয়ন প্রকল্পের কাজের জন্য নগরীর ইপিজেড, হালিশহর, বড়পোল, পাঠানটুলি, ওয়াসার মোড় সহ বিভিন্ন এলাকার সড়কের এমন বেহাল দশা। কাজ শেষে সড়কগুলো মেরামত করা হয় না ভালো করে, ফলে ক্ষতবিক্ষত অবস্থা রাস্তাগুলোর। এর সঙ্গে টানা বৃষ্টিতে সড়কের অবস্থা এখন নাজুক। ওরা স্বাভাবিকভাবে রাস্তাটা ভালোভাবে মেরামত করে না। ধরেন
লোয়ার বিটগুলো বিছা দিয়ে গেছে গা। এখান থেকে চোলিং করছে এরা, এটা কি চোলিং এর রাস্তা? এটা তো চিটাং বন্দরের সাথে, এটার সাথে সারা বাংলাদেশের সাথে কানেক্ট। সেবা সংস্থাগুলো নীতি নির্ধারকরা জনদুর্ভোগের কথা স্বীকার করে বলছেন, দুর্ভোগ কমাতে প্রকল্পগুলো দ্রুত শেষ করার পাশাপাশি বর্ষা মৌসুম শেষে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে। কাজটা যাতে কীভাবে শেষ করা যায়, কারণ যতই এটা লেন্দি হবে ততই কিন্তু ভোগান্তি বাড়ছে। দ্রুত আমরা কিন্তু কাজটা শেষ করার চিন্তায় আছি এবং রাত দিন কাজ হচ্ছে। সামনে যে আমাদের ড্রাই সিজন আসবে তখন এই রাস্তাগুলো সব আমাদের কোঅর্ডিনেশন কমিটির মিটিং এগুলো অলরেডি আলোচনা হয়েছে, সেইটা তারা করে ফেলবে, ওই কার্পেটিং করে ফেলবে। বন্দরনগরী চট্টগ্রামে চলা মেগা প্রকল্পগুলোর মধ্যে সিডিএর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয় 2018 সালে। ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্প 2022 সালে এবং জলাবদ্ধতার বিভিন্ন প্রকল্প চলছে প্রায় 1 দশক ধরে। উন্নয়নমূলক কাজে সড়ক খোঁড়াখুড়ির জন্য দেশে রয়েছে সড়ক খনন নীতিমালা, যে নীতিমালা অনুসারে সড়ক খোঁড়ার আগে বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়, আর পরে রাস্তা সংস্কারের বিষয়ও অন্তর্ভুক্ত আছে নীতিমালায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই নীতিমালার কোনো বাস্তবায়ন থাকে না, ফলে বছরের পর বছর চলা উন্নয়ন কর্মকাণ্ডের কারণে নগরবাসীর কাছে রাস্তাগুলো যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। ফেরদৌস লিপি, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। স্টার্টআপে বিনিয়োগের জন্য 1200 কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে 700 কোটি টাকা এসেছে ব্যাংকগুলো থেকে। অর্থনীতি বিশ্লেষকের মতে ভেঞ্চার ক্যাপিটাল সফল হলে দেশে কর্মসংস্থান বাড়বে। সেলিয়া সুলতানার রিপোর্ট। মধুরচর থেকে আব্দুল ওয়াসের কাঁচা পেঁপে নিয়ে এসেছেন নয়াডিঙ্গি বাজারে। তবে 7 মণ পেঁপের 4 মণের দামই যাবে বাজারে আনতে লরি খরচা আর শ্রমিকের মজুরিতে। যদি জানতেন কোন বাজারে দাম বেশি তাহলে হয়তো সেখানেই তিনি যেতেন। জমিতে ওটা হলো মায়ের সার গেছে, অত হিসাব রাখি না আমরা। 428 টাকা দেওয়া লাগবে। তারপরে যে পুলিশ দাম আছে, গাড়ি ভাড়া, কেয়ারিং আছে, মিলা জুলা বাজার 10 টাকা থাকি। আব্দুল বাসেরের মতো কৃষকদের জন্য 2 যুবক গড়ে তুলেছেন কৃষি সহায়তা সেবা উদ্যোগ ফসল। কৃষকরা কিভাবে ভালো দাম পাবেন, কোন বাজারে আজকের দর কেমন, ফসল বিক্রির ভালো দামের সময় কখন হতে পারে তার পূর্বাভাস দিতে নিজেরা তৈরি করেছেন প্রযুক্তি বা অ্যাপ নির্ভর ডাটাবেস। এরই মধ্যে নিজেদের কার্যক্রম বাড়াতে ব্যাংকে গেলেও সে অভিজ্ঞতা তিক্ত। আমাদের এখন গ্রো করার জন্য জাস্ট ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। প্রথমত 2-1টা ব্যাংক তো আসলে জানি না, মানে আমি নিজে পার্সোনালি পিডিএফটা শেয়ার করেছি ব্যাংকের সাথে যে ভাই এটা কিন্তু রিসেন্টলি হয়েছে, আপনারা দেখেন এটা। সাকিব হোসাইনের মতে দেশীয় ভেঞ্চার ক্যাপিটালে বিনিয়োগ পেলে প্রান্তিকের কৃষকের মাঠ থেকে মূল্যস্ফীতির চাপে থাকা খাবারের মূল্যে প্রভাব রাখতে পারে তরুণদের ক্ষুদ্র ক্ষুদ্র এসব উদ্যোগ। ভেঞ্চার ক্যাপিটাল হলো এমন একটি প্রতিষ্ঠান যারা সম্ভাবনাময় ছোট ছোট উদ্যোগ এবং স্টার্টআপগুলোকে আর্থিকভাবে বিনিয়োগ করে থাকে। সারা বিশ্বের অর্থনীতিতে দাপিয়ে বেড়ানো মাইক্রোসফট, ইন্টেল, ইবে, আমাজনের মতো প্রতিষ্ঠানগুলো ভেঞ্চার ক্যাপিটালের উপর দাঁড়িয়ে। বাংলাদেশেও যদি ভেঞ্চার ক্যাপিটাল সফল এবং জনপ্রিয় করতে হয় সেক্ষেত্রে একদিকে যেমন আর্থিক সহায়তা থাকতে হবে, ঠিক একইভাবে নীতি সুবিধা এবং বিশেষ করে স্টক এক্সচেঞ্জে বা শেয়ার বাজারেও তাদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে। বাংলাদেশ ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত জয়েন্ট ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে 42টি ব্যাংক থেকে 700 কোটি টাকা সংগ্রহ হয়েছে। আরও 500 কোটি টাকা পুনরর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক। অনেকে প্রাথমিকভাবে বলে দিবে যে 1200 কোটি টাকায় কী হবে। আমার প্রশ্ন হলো 1200 কোটি ইজ গ্রেটার দেন জিরো, এটা মনে রাখতে হবে, যে তহবিলটা ছিল না। এই 1200 কোটি টাকা যদি পর্যাপ্ত না হয় বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বেশি খুশি হবে। আর্থিক খাত বিশ্লেষকদের মতে স্টার্টআপ বিনিয়োগে ঝুঁকি বেশি, আবার সফলতাও বেশি। একই সাথে স্টার্টআপে ভেঞ্চার ক্যাপিটাল দেশের বাজারে কর্মসংস্থান সৃষ্টির সাথে সাথে মেধা পাচারও কমাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। 5টা প্রতিষ্ঠানকে একসাথে টাকা দিব, 2টা টিকবে, 2টার মধ্যে রিটার্ন আসবে, কোনোটাতে 50%, কোনোটাতে 60%। 5টার যে এভারেজ হবে, এভারেজ কিন্তু 10%-এর বেশি। ভালো ভালো ছেলে মেয়েরা এখন চলে যাচ্ছে স্টার্টআপে, আর যদি স্টার্টআপ সাকসেসফুল না হয় তারা চলে যাচ্ছে বিদেশে। যে আমাদের ইকোসিস্টেমের মধ্যে মেধা লালনের একটা সুযোগ সৃষ্টি করার জন্য সামগ্রিকভাবে, যেটা ভবিষ্যতে আমাদের নীতি প্রণয়নও কাজে লাগবে, এই সমস্ত সাকসেসফুল ইয়াং ব্রিলিয়ান্ট এন্টারপ্রেনার তাদেরকে রাখা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউসে ট্রাম্প নিজেই এই ঘোষণা দেন। এছাড়া বৈঠকে মস্কো কিয়েভের মধ্যে কিছু অঞ্চল অদলবদলের আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের বৈঠক কবে কোথায় হতে পারে এসব জল্পনা কল্পনার মধ্যেই অবশেষে নিজেই খোলাসা করলেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস জানায় 2019 সালের পর আগামী শুক্রবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। আলাস্কার কাছাকাছি রাশিয়ার অবস্থান হওয়ায় বৈঠকের স্থান হিসেবে অঙ্গরাজ্যটি যৌক্তিক বলে জানিয়েছে ক্রেমলিন। এদিকে বিশ্লেষকরা বলছেন সরাসরি এই বৈঠকে বসার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের রাজনৈতিক দায়ভারও নিতে হবে ট্রাম্পকে। তবে রাশিয়ার উপর যথাযথ চাপ প্রয়োগ না করলে স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢাবি ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস, হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত। নির্বাচন ও তফসিলের সময় ঘোষণায় কেটেছে ভোট নিয়ে সংশয়, মত বিশ্লেষকদের। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই পরিকল্পনা সাজানোর পরামর্শ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।